আসসালামু আলাইকুম। কোথায় কার লেখা বই থেকে যেন পড়েছিলাম, রাজনীতিবিদদের মধু থাকে ভিমরুলের চাকে। কথাটা খুব একটা গুরুত্ব দিইনি বা মর্মভেদ কি বুঝিও নেই, বোঝার চেষ্টা করিনি। কিন্তু আজ 20শে আগস্ট 2026 সাল, যে দৃষ্টান্তটি দেখলাম তার সাথে ওই কথাটি মাথার ভিতরে সারাদিন ঘুরপাক খাচ্ছে। একটা হলো সেই ভীমরুলের চাক চিপে যে মধুটি বের করে নিয়ে আসছিলেন, সেই মধু আজকে পান করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যিনি ওই চাকের ভিতরে এতদিন বসে মধু খেয়ে আসছিলেন, তিনি এখন ভীমরুলের গর্তে ঢুকে গেলেন। অর্থাৎ একজন মধু পান করতে শুরু করলেন, আর একজন মধু পান শেষ করে জীবন সায়ান্নে এসে সেই চাকের ভিতরে বাসা বাঁধতে গেলেন। দীপুমণি, ডাক্তার দীপুমণি দীর্ঘ জীবনের এক বর্ণাঢ্য, অনেক নির্যাতন, অত্যাচার, মানসিক টর্চার, ফিজিক্যালি টর্চারিং, স্বৈরশাসকের বিভিন্নভাবে রিমান্ডের নামে হয়রানি থেকে শুরু করে শারীরিকভাবে যে কোনোভাবেই হোক, রাজনৈতিকভাবে গুজব রটিয়ে, বদনাম রটিয়ে জীবনের সুন্দরতম মুহূর্তকে কেলেঙ্কারির ভিতরে জড়িয়ে দিয়ে কি না করার চেষ্টা করেছে ফখরুল ইসলাম আলমগীরকে। দলকে ভেঙে ফেলতে চেয়েছে, পথে পুলিশের হাতে বেদম প্রহার হইতে দেখা গেছে। দলীয় আইন শৃঙ্খলা ভেঙেও দলের লোকজনও তাকে এমনভাবে হেনস্থা, অপমান বা দলটি পরিচালনার ক্ষেত্রে যে বিব্রতকর বিপদের ভিতরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে বারবার। আর হুমড়ি খেয়েও, পিচ্ছিল পথেও মসৃণভাবে, খুব ধীরে সুস্থে, ঠান্ডা মাথায়, যখন দলের কেউ ছিল না, ম্যাডাম ছিল না, তারেক রহমান ছিল না, ঠিক সেই সময় এই একটি অগোছালো, একটি ভাঙনের মুখে নিপতিত হওয়া দলকে নিজের সর্বোচ্চ মেধাটুকু দিয়ে, রাজনীতির প্রীতি ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরে রেখে একেবারে চূড়ান্ত পর্যায়ে দলের প্রধানের হাতে একেবারে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া এবং সেই পূর্ণাঙ্গ শক্তিতে সাংগঠনিক বড় একটি রাজনৈতিক দলের সমারোহ ঘটিয়ে, সমাবেশ ঘটিয়ে সেই দলের চেয়ারপারসনের হাতে দলকে যেভাবে তিনি উপহার হিসাবে তুলে দিয়েছেন তারেক রহমানের হাতে, তারেক রহমান আজ তাকে সেই ভীমরুলের চাকে, অর্থাৎ তিনি যে ভীমরুলের হুলের ফুটা, হুলের যে কাঁটা ফুটিয়েছে, সেই হুলের কাঁটাকে সহ্য করে, নিবারণ করে আজকে সেই ভীমরুলের চাকের মধু, অর্থাৎ রাষ্ট্রপতি পদে নির্বাচনের মাধ্যমে তিনি বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে অভিষিক্ত হলেন। শপথ গ্রহণ আগামীকাল হবে, প্রজ্ঞাপন জারি হয়ে গেছে এবং সেটা একক কোনো নির্বাহী আদেশে নয়, একক কোনো সিদ্ধান্তের উপরে নয়। যদিও বাংলাদেশের সাংবিধানিক 44 ধারায় মোতাবেক অন্য দলকে ভোট দিতে পারবে না, কিন্তু তারপরেও যেটা যে সাহসী পদক্ষেপ, অন্তত দীর্ঘদিন যাবৎ এটা অনুপস্থিত ছিল। শেখ হাসিনার আমলে তো কোনো কিছুই না, উনি যাকে তাকে ফোন করে বলে দিয়েছেন কালকে আপনি রাষ্ট্রপতি, শপথ নিয়ে নেয়, সে রাষ্ট্রপতি হয়ে গেছেন, শপথ নিয়েছেন। কিন্তু সেই চিরাচারিত, সেই কুসংস্কারের বাইরে এসে নূতনত্বভাবে একটি নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে এসে তাকে এমনভাবে নির্বাচন করে রাষ্ট্রপতিতে অধিষ্ঠিত করা হলো, তাকে নিয়ে আর কোনো ট্রোল করার সুযোগ থাকলো না। আমি নিজেও অনেক সময় মনের কষ্টে, মনের দুঃখে অনেক সময় অনেক কথা বলতে বলেছি, হয়তো ওই জায়গায় থাকলে যে পরিস্থিতির মুখোমুখি হইতে হয় সেটা হয়তো আমার অভিজ্ঞতার ভিতরে নাই, অনভিজ্ঞতার কারণেই তাকে নিয়ে অনেক সময় কথা বলেছি, এটা নিজের অপারগতার জন্যই। কিন্তু সর্বশেষ তিনি দলকে যে অখণ্ড রেখে
অখণ্ড একটি দলকে একবার সরাসরি সরকার প্রধান উপহার দিয়ে তারেক রহমানের যে প্রধানমন্ত্রিত্ব উপহার দিয়েছেন, এই ঋণ জাতীয়তাবাদী দল থেকে শুরু করে তারেক পরিবারও শোধ করা সম্ভব নয়। শুধু রাষ্ট্রপতির সিংহাসনে বসিয়েই, রাষ্ট্রপতির মুকুট মাথায় তুলে দিয়েই এই দায় দায়িত্ব বা এই ঋণ থেকে বের হয়ে আসা সম্ভব নয়। তার ঋণ শোধ করতে হলে তারেক রহমানের আজীবন তার হাত তারেক রহমানের মাথার উপর রাখতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। 5 বছর মেয়াদে যখন ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি, হয়তো আবার করবেন, হয়তো বা করবেন না, যদি দল চায় আরও কেউ রাষ্ট্রপতি হোক, একজনকে না রাখে আরও 2-1জনকে ওই সম্মানের জায়গাটা উপঢৌকন হিসাবে, বকশিস হিসাবে, পুরস্কার হিসাবে বসিয়ে দেওয়া হোক দলের। এটা একটি শুভমণ্ডিত হওয়ার জায়গাটা আরও 3-4জনকে যদি রাষ্ট্রপতি হিসাবে অধিষ্ঠিত করা যায়, দলের এই পারফরমেন্স, এই হেভিওয়েটের মানুষগুলার জীবনের শেষে এসে একটি সম্মানবোধ নিয়েই কবরে গেল, সমস্যা কি? হামিদ সাহেবের মতো 3 বের রাখার দরকার নেই তো। একজন হলো রাষ্ট্রপতির সর্বোচ্চ আসনটি পেল, দ্বিতীয়বার যখন প্রয়োজন হবে তখন হয়তো আরেকজনকে দিতে হবে, যাদের ফখরুল ইসলামের সমপরিমাণ না হলেও কাছাকাছি প্রায় অবদান রয়ে গেছে তাদেরকে। এই অবদানটুকু দিলে দেশের কোনো ক্ষতি হবে না। এবং ফখরুল ইসলাম আলমগীরকে সেকেন্ড টার্মে যদি সাবেক রাষ্ট্রপতি করে দেওয়া হয়, তাতে যেন তার সম্মানের কোনো হানি না ঘটে। আমি সেইটাই তারেক রহমানের উদ্দেশ্যে বলছি। সে যেখানেই যে অবস্থায় থাক না কেন, তিনি যেন দলের সাথে থাকে, দলের পাশে থাকে, এবং তার আশীর্বাদের হাতটি যেন তারেক রহমানের মাথার উপরে থাকে, এই প্রত্যাশা রইল। দ্বিতীয়টি সবচেয়ে করুণ, বেদনাবিধুর। এর আগেও দেখি আওয়ামী লীগের যেসব সংসদ সদস্যরা কিভাবে দল বেঁধে, ওই যে বুলেট প্রুফ যে জ্যাকেটটা, ওটা কিন্তু অনেক ভারী, প্রায় 15-20 কেজি ওজন এক একটা বুলেট প্রুফ। ওর ভিতরে তো লোহার পাত, লোহার ছোট ছোট এবং খুব শক্তিশালী ইস্পাতের পাত ঢোকানো, যার ভিতরে যেন ব্রাশ ফায়ারের বুলেটও ভিতরে না ঢোকে, এতটা শক্তিশালী করা হয়েছে। অতএব তার ওজন অনেক বেশি, সামনে পিছনে। ওইগুলা মাথায় দিয়ে, বুকে পিঠে চড়িয়ে, যে রমেশ চন্দ্র দাস, মনে হয় খাদ্যমন্ত্রী ছিলেন উনি, ডক্টর আব্দুর রাজ্জাকদের মতো, আমির হোসেন আমুদের মতো আরও সিনিয়র বয়স্ক সব নেতাদেরকে কীভাবে ওইগুলো পরিয়ে সিঙ্গেল লাইনে কেজি স্কুলের ছেলেপেলের মতো সেই ঘাড়ে ব্যাগ দিয়ে পুলিশ কীভাবে গাইড করে এই যে কোর্টে আনা নেওয়া করছে, গাড়িতে ওঠাচ্ছে, কি যে একটা মানসিক যন্ত্রণার জায়গায়। আপনার সেই দরবেশ বাবাদের বয়স এখন অনেক, আইনমন্ত্রী আনিস, এদের অনেক বয়স, তো সব অনেক বয়স্ক লোক, কিন্তু এরা জেলের প্রকোষ্ঠে ঢুকে ঢুকে নিজেদেরকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে তার জীবনের সময়টুকুতে। কিন্তু তারা একসময় মধু পান করেছেন, ক্ষমতার সর্বসর্বা জায়গায় বসে তারা ওই ভীমরুলের চাকে যে মধু জমেছিল সেই মধু পান করেছে। অর্থাৎ আমরা যে মধু খাই সেই মধু না, আমরা স্বাভাবিক মানুষ, স্বাভাবিকভাবে জীবনযাপন করি। ডাক্তার দীপুমণি, তৌফিক নেওয়াজ সাহেব একজন ব্যারিস্টার, বংশীবাদক, এবং ডাক্তার দীপুমণিও প্রফেশনে খুব খ্যাতিমান একজন ডাক্তার ছিলেন। তারপরে যখন তিনি আইনজীবীকে বিয়ে করেন, তার তৌফিক সাহেবের ইচ্ছাতেই সম্ভবত তিনিও লন্ডন থেকে আইন পেশায় উত্তীর্ণ হয়ে এসেছিলেন, এবং ডাক্তারি পেশায় যতটুকুন তিনি রাজনীতিতে অবদান না রাখতে পেরেছেন বা স্থান না পেয়েছেন, আইন পেশায় শিক্ষিত হয়ে এসে তিনি একটি দলের খুব অবস্থান, উচ্চ পর্যায়ের একটি অবস্থান তৈরি করে দুইবার মন্ত্রী হয়ে থেকে গেছেন। কিন্তু এত কিছু, উচ্চশিক্ষিত মন্ত্রী, প্রভাব, যেখানেই যাচ্ছে পুলিশ, আনসার, সেনাবাহিনী, 3 বাহিনী, সশস্ত্র বাহিনী, অস্ত্রধারী যে কেউ সেলুট দিচ্ছে, সম্মান জানাচ্ছে। প্রশাসনের আমলা কামলা, মামলা কর্মচারী, জনসাধারণ হুমড়ি খেয়ে পড়ছে তাদের পায়ের কাছে, তাদের শরীরের কাছে, তাদের তর্জনী গর্জনীর কাছে, তাদের কণ্ঠস্বরের কাছে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে পুরা দেশ।
কিন্তু এত দাম্ভিকতা, এত অহংকারী, এত ক্ষমতাধর মানুষগুলো আসলে ব্যক্তি জীবনে কতটুকুন মধুময় জীবনের স্বাদ আস্বাদন করতে পারলো। এই যে জীবনের শেষ সময়টাই যখন অবসরের সময়, যখন বিনোদনের সময়, নাতি নাতনিদের সাথে, নাতিপত্নীদের সাথে, বৌমাদের সাথে, এই ধরনের আত্মীয় ছেলে পেলেদের সাথে একটি এনজয় লাইফ পার করবে, ঠিক সেই সময় তারা যে, এটা তাদের কাছে হয়তো অলংকার, তাদের কাছে হয়তো জেল খাটা বা এই পুলিশের এই যে যেটা করছে, যেটা বললাম বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দিয়ে পুলিশের গাড়িতে উঠে কোর্টে যাওয়া, এটা রাজনীতিতে মনে হয় এটা ভিমরুলের চাকের মধু। তারা কি অনুতপ্ত? তারা কি বেদনা বিদুর হয়ে পড়ছে? ডাক্তার দীপমণি কি অন্তত এটুকু কথা উচ্চারণ করেছে মিডিয়ার সামনে এসে? হয়তো বলা নিষেধ ছিল, বললে নাই, কিন্তু তারপরেও তার ভাবাবেগ, তিনি যখন পুলিশের কাছে অনুনয় বিনয় করছিলেন যে আমাকে তো নিয়েই যাবেন জেলে, 2 মিনিট আমার পরিবারের সাথে সময় কাটাতে দেন, তখনও অন্তত এই কথাটি তিনি বলতে পারতেন যে রাজনীতির চেয়ে জীবনের মাহাত্ম্য, রাজনীতির চেয়ে পরিবারের আপনজনের সান্নিধ্য, রাজনীতির চেয়ে এই পৌর জীবনে আপনজনের সান্নিধ্য, আপনজনের সাথে কাটানো থাকা, বা জীবনে যার হাত ধরে অত্যন্ত মধুময় যৌবনকে এনজয় করা হয়েছে, অতিবাহিত করা হয়েছে, অন্তত জীবনের শেষে এসে সেই 4টি হাত যেন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা পৌর জীবনের মানুষদেরকে অন্তত এই 4টি হাত যেন অন্তত একই বন্ধনে থাকা অবস্থায় একজন অপরকে ছেড়ে যায়। একজন অপরকে ছেড়ে যাওয়ার সময় যেন তার প্রেয়সী বা প্রেমিক মানুষের অন্তত বেদনা বিধুর চোখ, অশ্রুসিক্ত নয়ন, মৃদু কম্পনযুক্ত ঠোঁট, তাদের ব্যথা বেদনা, তাদের অনুপস্থিতিতে যে তাদের জীবন কতটা দুঃখ বেদনাময় ভরে উঠবে, এই ধরনের একটি আবেগঘন মুহূর্ত দেখতে দেখতে প্রিয়জন মৃত্যুবরণ করুক, এই ধরনের কোনো কথা কেউ, কোনো রাজনীতিবিদ কিন্তু বলে না। এতে কি করে? এরা রাজনীতির জেল জরিমানা বা অত্যাচারকে রাজনীতির ভিমরুলের চাকার মধু মনে করে। অর্থাৎ ভিমরুলের চাকার মধু, বারবার আমি বলছি কেন, ভিমরুলের চাকা কিন্তু মধু হয় না, ভিমরুলের পিছনে যে হুল থাকে সেটা ফোটায়, সেই ফুল ফোটানোর পরে শেষে যেয়ে সেটা সেরে যাওয়ার পরে যে আত্মতৃপ্তি, রাজনীতি মনে হয় সেইটাই। নির্যাতন হোক, যাই হোক না কেন, সমস্ত কিছু হোক না কেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন রাষ্ট্রপতি হলেন, অর্থাৎ সেটাই সম্ভবত সেই ভিমরুলের চাকের মধু। ডাক্তার দীপমণিরা যে ভিমরুলের চাকের মধু পান করেছেন, সেই অমৃত স্বাদ, মান্না সালোয়া, বেহেশতের সেই খাবার তারা যে আস্বাদন করেছেন, এই আস্বাদনের যে শারীরিক উন্নততর একটি জায়গায় মানসিকভাবে তৈরি করে নিয়েছেন, যে যত যাই হোক না কেন তার সামনে, তার কোলের ভিতরে যদি সন্তানকেও গুলি করে মেরে ফেলা হয়, তবু ওই ভিমরুলের চাকের মধুর যে স্বাদ তার জিভা থেকে, তার ঠোঁট থেকে, তার মুখ থেকে, তার শরীর থেকে হয়তো মুছে যাবে না। তাদেরকে এমনভাবে আকৃষ্ট করে রেখেছে ওই ভিমরুলের চাকের মধু, যে যাই হোক না কেন ওই মধু আমাকে পুনরায় পান করতে হবে, ওই মধু, ওই নহর পুনরায় আমার সেই শরীরের ভিতরে ঢোকাতে হবে। কাল আমি মারা যাব কিনা সেটা কাজ করে না, কিন্তু কাল আমি আবার হয়তো মন্ত্রী হব, আবার এমপি হব, আবার আমার পিছনে স্কট থাকবে, পুলিশ অস্ত্র নিয়ে থাকবে, কোমরে পিস্তল নিয়ে থাকবে, সাধারণ জনগণ সার করে চাকরির জন্য, বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আমার দ্বারস্থ হবে, আমাকে আমার তারা সম্রাট মানে আকবরের মতো, নবাব সিরাজদৌলার মতো আবার আমাকে সেই রাজ সিংহাসনে, ময়ূর সিংহাসনে বসার সুযোগ আসবে। এই চিন্তনের ভিতর দিয়ে তারা এমনটা আবেগ আপ্লুতভাবে সম্মোহনী শক্তিতে নিপতিত থাকে যে মৃত্যুর কথা পর্যন্ত তারা ভুলে যায়। প্রতিটি রাজনীতিবিদ এই বৃদ্ধ বয়সে যারা জেল খাটছে, তারা এখন পর্যন্ত কেউ কোর্টে দাঁড়িয়ে এমন কিছু বক্তব্য বলেনি
যে আমার অতীত নিয়ে আমি লজ্জিত, আমার অতীতের রাজনৈতিক ভূমিকা নিয়ে আমি মর্মাহত, আমি বেদনার্ত, আমাকে ক্ষমা করে দেওয়া হোক, এবং আমি রাজনীতিতে করবই না। এবং এই ধরনের কপটতার রাজনীতি থেকে কিভাবে সামনের শিক্ষিত মেধাবী যুবক সমাজদেরকে অন্তত স্বৈরাচারী হয়ে না উঠতে, লোভী না হয়ে উঠতে, দেশপ্রেমিক নেতা হয়ে উঠতে উদ্বুদ্ধ করব, এমন কথা কেউ বলে না। তাদের ভিতরে একটা দাম্ভিকতায় কাজ করে। তিনি মন্ত্রী ছিলেন, ক্ষমতাধর ছিলেন, তাকে হয়তো পুলিশ যখন নিয়ে যাচ্ছে তখন সেই পুলিশ তাকে হয়তো সেলুট করছে, স্যার বলে সম্বোধন করছে। তাকে আলাদাভাবে জেলখানায় ওই যে ডিভিশন দেয়, সেখানে তিনি সম্মানিত পাচ্ছেন। আরও দুজন কয়েদি দিচ্ছে তাদেরকে পা টিপতে, মাথা টিপতে, তাদের খাবার পরিবেশন করতে, তাদের বিছানাপত্র কাপড় চোপড় রেডি করে দিতে তারা দুইজন করে বা কয়েদি পাচ্ছে। অল্প বয়সী ছেলে ছোকরা কয়েদিও পাচ্ছে, তাদের হয়তো বৃদ্ধ বয়সের খায়েশ মেটাবার জন্য। এগুলো হয় শুনছি আমি, এইগুলো পাচ্ছে। অর্থাৎ তাদেরকে রাজনীতির যে মোহ, আকর্ষণ, যে ভিমরুলের চাকের মধু এমনভাবে আবিষ্ট করে রেখেছে যে তাদের জীবনের আপনজনকে, আত্মীয়কে, পরমাত্মার সন্ধিক্ষণে কাদের অনুভব হয় সেটা পর্যন্ত তারা ভুলে গেছে। রাজনীতির ভিমরুলের চাকের মধু এতটা লোভনীয় যে তার থেকে রাজনীতির মাঠে যে একবার ঢুকেছে আর বের হয়ে আসা সম্ভবত সম্ভব নয়। অতএব অনেক কষ্ট ক্লেশে একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিমরুলের চাক চিপে আজকে মধু পান করলেন। আর ডাক্তার দীপুমণি জীবনের সর্বোচ্চ আপনজন, আত্মার পরম আত্মার আত্মীয় স্বামীকে হারালেন। তিনি দেখে আবার জেলে চলে গেলেন। কি অনুভূতি হচ্ছে তাদের ভিতরে? ফখরুল ইসলাম আলমগীরের ভিতরে কি অনুভূতি হচ্ছে? তার মন কি বলতে চাচ্ছে? যৌবনকাল ফিরে পেতে চাচ্ছে যে আমি এখন রাষ্ট্রপতি, আমি আবার 20, 22, 25 বছরের ইয়াং লাইফে যদি আবার ফিরে যেতে পারতাম। আর ডাক্তার দীপুমণির মনে কি মনে হচ্ছে? যে যাই করেছি না কেন, ভুল ত্রুটি সব শুধরে যদি আমি আমার স্বামীর কবরের পাশে গিয়ে কিছুক্ষণ প্রাণ ভরে কাটতে পারতাম। রাজনীতিবিদদের বিবেক ফিরে আসুক, রাজনীতিবিদদের রাজনীতির জন্য যে আদর্শগত চরিত্র প্রয়োজন, দেশপ্রেমিক নেতা হিসাবে সেই চরিত্র ফিরে আসুক। এছাড়া আমাদের আর কোনো কিছু আশীর্বাদ করার ভাষা নেই, শব্দ নেই, ঈশ্বরের কাছে আর কিছু চাওয়াও নেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।